বিদেশে ইরানের 10,000 কোটি ডলারের সম্পদ আটক রয়েছে। কিন্তু কেন? আর কার কাছে এসব আটক আছে? এখন কি এসব সম্পদ ইরান উদ্ধার করতে পারবে? এসব কিছু নিয়ে বিস্তারিত কথা বলবো এই ভিডিওতে। তো অনেক কিছু জানার আছে, চলুন শুরু করি। প্রথমেই সংশ্লিষ্ট মানচিত্রগুলো দেখে নেব। মধ্যপ্রাচ্যের মানচিত্রে এখানে ইরানকে দেখতে পাচ্ছেন। ইরানের সাথে এদিক দিয়ে সীমান্ত আছে পাকিস্তান এবং আফগানিস্তানের। তারপর এদিকে আছে তুরস্ক। এখানে ইরাককে দেখতে পাচ্ছেন, ইরানের সাথে সীমান্ত রয়েছে। এটি হলো কুয়েত। এদিকে সিরিয়া রয়েছে। আর এখানে লেবানন। এটি হলো ইসরায়েল এবং ফিলিস্তিন। আর এটি হলো মিশরের অংশ। আর এদিকে রয়েছে সুয়েজ খাল, এটি লোহিত সাগর। এখানে সৌদি আরবকে দেখতে পাচ্ছেন, এটি সংযুক্ত আরব আমিরাত, এটি ওমান, এটি হলো ইয়েমেন। আর এখানে রয়েছে কাতার এবং বাহরাইন। এটি পারস্য উপসাগর, এটি হরমুজ প্রণালী। আর সারা বিশ্বের মানচিত্রে এখানে ইরানকে দেখতে পাচ্ছেন, এটি হলো ইরান। আর এটি হলো যুক্তরাষ্ট্র, এটি হলো চীন, এটি হলো রাশিয়া, এটি ভারত। বিদেশে ইরানের 10,000 কোটি ডলারেরও বেশি, প্রায় 100 বিলিয়ন ডলার অর্থ আটক আছে বলে দাবি করেছে তেহরান। দীর্ঘদিনের আন্তর্জাতিক নিষেধাজ্ঞা, বৈদেশিক মুদ্রার সংকট, মুদ্রাস্ফীতি এবং বৈশ্বিক আর্থিক ব্যবস্থায় সীমাবদ্ধতার কারণে এসব অর্থ ইরানের অর্থনীতিতে সরাসরি ব্যবহার করা যাচ্ছে না। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় এই অর্থ ফেরত পাওয়া এখন ইরানের অন্যতম প্রধান দাবিতে পরিণত হয়েছে। অর্থাৎ ইরান মনে করছে যুক্তরাষ্ট্রের সাথে তার চুক্তি হওয়ার কারণে সেসব অর্থ সে এখন ফেরত পাবে। চীন এবং ইরাকের ব্যাংক হিসাব থেকে শুরু করে কাতার, দক্ষিণ কোরিয়া, ভারত সহ বিভিন্ন দেশে ইরানের তেল, গ্যাস, বিদ্যুৎ ও অন্যান্য রপ্তানি আয়ের অর্থ আটকে রয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, নিষেধাজ্ঞা ও দীর্ঘদিনের অর্থনৈতিক বিচ্ছিন্নতার কারণে চাপে থাকা অর্থনীতিকে পুনরুজ্জীবিত করার অংশ হিসেবে ইরানি কর্মকর্তারা বিদেশে আটকে থাকা সম্পদের একটি বড় অংশ ধাপে ধাপে ছাড় করার দাবি জানাচ্ছেন। বিশেষ করে অন্তত 24 বিলিয়ন ডলার ফেরত পাওয়ার বিষয়টি আলোচনায় গুরুত্ব পাচ্ছে। ইরানের দাবি, বিদেশে তাদের আটকে থাকা অর্থের পরিমাণ 100 বিলিয়ন ডলারেরও বেশি হতে পারে। তবে বিভিন্ন আন্তর্জাতিক বিশ্লেষক এবং হিসাব অনুযায়ী প্রকৃত পরিমাণ নিয়ে মতভেদ রয়েছে। কারণ এসব অর্থের কিছু অংশ বিভিন্ন পণ্য কেনা, স্থানীয় মুদ্রায় লেনদেন বা নির্দিষ্ট ব্যবস্থার মাধ্যমে ব্যবহার করা হয়েছে। এখন প্রশ্ন হলো, নিষেধাজ্ঞার কারণে কেন আটকে আছে ইরানের অর্থ? ইরানের বিদেশে থাকা অর্থের বড় অংশ এসেছে দেশটির প্রধান আয়ের উৎস তেল, গ্যাস এবং বিদ্যুৎ রপ্তানি থেকে। কিন্তু যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে আন্তর্জাতিক ব্যাংকিং ব্যবস্থা, বিশেষ করে ডলার ভিত্তিক লেনদেন কাঠামো ব্যবহার করে এসব অর্থ সহজে ইরানে পাঠানো সম্ভব হয়নি। বিশ্বের অধিকাংশ বড় জ্বালানি লেনদেন ডলার নির্ভর আর্থিক ব্যবস্থার মাধ্যমে পরিচালিত হয়। ফলে ইরান যখন নিষেধাজ্ঞার আওতায় পড়ে, তখন অনেক দেশ ইরানের কাছ থেকে কেনা পণ্যের মূল্য পরিশোধ করলেও সেই অর্থ সরাসরি ইরানের কেন্দ্রীয় ব্যাংক বা সরকারি হিসাবগুলোতে পাঠাতে পারেনি। কিছু অর্থ স্থানীয় ব্যাংকিং ব্যবস্থায় জমা রাখা হয়েছে, আবার কিছু অর্থ শুধু খাদ্য, ঔষধ বা অন্যান্য মানবিক পণ্য আমদানির কাজে ব্যবহার করার অনুমতি দেওয়া হয়েছে। এদিক দিয়ে চীন সবচেয়ে বড় অংশের অংশীদার। ইরানের আটকে থাকা সম্পদের সবচেয়ে বড় অংশটি চীনে রয়েছে বলে ধারণা করা হয়। বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী এর পরিমাণ 20 বিলিয়ন থেকে 50 বিলিয়ন ডলারের মধ্যে হতে পারে। মার্কিন নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও চীন দীর্ঘদিন ধরে ইরানের অন্যতম বড় জ্বালানি ক্রেতা। ইরানের কাছ থেকে তেল কেনার বিনিময়ে জমা হওয়া অর্থের একটি বড় অংশ চীনের আর্থিক ব্যবস্থায় আটকে আছে বলে ধারণা করা হয়। তবে এসব অর্থের কিছু অংশ চীনা পণ্য, শিল্প সরঞ্জাম এবং বিভিন্ন প্রকল্পের জন্য ব্যবহার করা হয়েছে। ফলে পুরো অর্থই সরাসরি ফেরতযোগ্য এমন নয়। ইরাকের কাছে আটকে থাকা অর্থ রয়েছে। ইরাকের কাছেও ইরানের বড় অঙ্কের অর্থ আটকে আছে বলে ধারণা করা হয়। ইরাক দীর্ঘদিন ধরে ইরান থেকে বিদ্যুৎ ও প্রাকৃতিক গ্যাস আমদানি করে আসছে। বিভিন্ন হিসাব অনুযায়ী এসব লেনদেনের সঙ্গে সম্পর্কিত প্রায় 10 বিলিয়ন থেকে 15 বিলিয়ন ডলার পর্যন্ত অর্থ ইরাকে আটকে থাকতে পারে। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে ইরাক এই অর্থ সরাসরি ইরানে হস্তান্তর করতে সমস্যায় পড়ে। ভারত ও দক্ষিণ কোরিয়ার ভূমিকা। 2018 সালের আগে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা পুনর্বহাল করার আগ পর্যন্ত ভারত ও দক্ষিণ কোরিয়া ইরানের বড় তেল ক্রেতাদের মধ্যে অন্যতম ছিল। তখন ইরানের তেল কেনার অর্থ দুই দেশের স্থানীয় ব্যাংকিং ব্যবস্থায় জমা হতে থাকে। পরবর্তীতে নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার পর এসব অর্থ ইরানের কাছে সরাসরি পাঠানো কঠিন হয়ে পড়ে। ভারত ও দক্ষিণ কোরিয়ার কাছে কয়েক বিলিয়ন ডলার করে ইরানি অর্থ
আটকে থাকার কথা বিভিন্ন সময়ে আলোচনায় এসেছে। কাতারে $6 বিলিয়ন। 2023 সালে যুক্তরাষ্ট্র এবং ইরানের বন্দি বিনিময় চুক্তির অংশ হিসেবে দক্ষিণ কোরিয়ায় আটকে থাকা প্রায় $6 বিলিয়ন কাতারে স্থানান্তর করা হয়েছিল। এই অর্থ ইরানকে সরাসরি নগদ ব্যবহারের জন্য দেওয়া হয়নি, বরং মানবিক পণ্য যেমন ঔষধ, খাদ্য এসব কেনার জন্য নিয়ন্ত্রিত ব্যবহারের ব্যবস্থা করা হয়েছিল। পরে 2023 সালের অক্টোবরে ইসরায়েলে হামাসের হামলার পর এই অর্থ ব্যবহারের ওপর আরও কঠোর নজরদারি আরোপ করা হয়। অন্যান্য দেশেও রয়েছে অর্থ। জাপান, ওমান, লুক্সেমবার্গ সহ আরও কিছু দেশে ইরানের ছোট বড় অঙ্কের অর্থ আটকে রয়েছে বলে ধারণা করা হয়। এসব অর্থ কয়েক দশকের নিষেধাজ্ঞা, ব্যাংকিং সীমাবদ্ধতা এবং রাজনৈতিক বিরোধের কারণে ধীরে ধীরে জমেছে। এখন প্রশ্ন হলো, আলোচনায় অর্থ ফেরতের বিষয়টি কেন গুরুত্বপূর্ণ? যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনায় আটকে থাকা অর্থ এখন গুরুত্বপূর্ণ দর কষাকষির হাতিয়ার হয়ে উঠেছে। ইরানের অর্থনীতি দীর্ঘদিন ধরে নিষেধাজ্ঞার কারণে মারাত্মক ক্ষতিগ্রস্ত। দেশটির মুদ্রার মূল্য কমেছে, মূল্যস্ফীতি বেড়েছে এবং বৈদেশিক মুদ্রার সংকট তৈরি হয়েছে। যদি আটকে থাকা অর্থের একটি বড় অংশ ফেরত আসে, তাহলে ইরান বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করতে পারবে, আমদানি ব্যয় মেটাতে পারবে, মুদ্রার ওপর চাপ কমাতে পারবে, শিল্প ও জ্বালানি খাতে বিনিয়োগ বাড়বে, অর্থনৈতিক স্থিতিশীলতা ফেরানোর সুযোগ পাবে। আর এসব অর্থ ফেরত পাওয়া ইরানের জন্য বড় অর্থনৈতিক জয় হতে পারে। বছরের পর বছর ধরে নিষেধাজ্ঞার কারণে ইরানের যে অর্থ আন্তর্জাতিক ব্যবস্থায় আটকে রয়েছে তা ফেরত পাওয়া ইরানের জন্য বড় ধরনের অর্থনৈতিক সুবিধা এনে দিতে পারে। তবে এই অর্থ ছাড়ের বিষয়টি শুধু আর্থিক নয়, বরং যুক্তরাষ্ট্র ইরান সম্পর্ক, নিষেধাজ্ঞা প্রত্যাহার, পারমাণবিক কর্মসূচি এবং আঞ্চলিক নিরাপত্তা ইস্যুর সঙ্গেও ঘনিষ্ঠভাবে যুক্ত। আলোচনা সফল হলে আটকে থাকা সম্পদ ফেরত ইরানের অর্থনীতিতে নতুন গতি আনতে পারে, আর ব্যর্থ হলে এসব অর্থ আবারও দীর্ঘদিন আন্তর্জাতিক ব্যাংকিং ব্যবস্থার বাইরে আটকে থাকার ঝুঁকিতে থাকবে। এখন প্রশ্ন হলো, ডলার ছাড়া অন্য মুদ্রায় কি বাণিজ্য করা যায় না? ডলার ছাড়া অন্য মুদ্রায় ব্যবসা করা যায়, কিন্তু ইরানের ক্ষেত্রে বিষয়টি এত সহজ নয়। কারণ আন্তর্জাতিক বাণিজ্য শুধু কোন মুদ্রায় দাম দেওয়া হচ্ছে এর উপর নির্ভর করে না, পুরো ব্যাংকিং, পেমেন্ট এবং সেটেলমেন্ট ব্যবস্থা গুরুত্বপূর্ণ। ডলার আন্তর্জাতিক বাণিজ্যের প্রধান মাধ্যম। তেল, গ্যাস সহ বড় পণ্য বাণিজ্যের বড় অংশ ঐতিহাসিকভাবে ডলার ভিত্তিক। অনেক দেশের কেন্দ্রীয় ব্যাংক, বাণিজ্যিক ব্যাংক এবং কোম্পানি ডলার ব্যবস্থার সঙ্গে যুক্ত। ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা থাকলে শুধু ডলার ব্যবহার নয়, অনেক ক্ষেত্রে ইরানের সঙ্গে লেনদেন করা ব্যাংকগুলোও মার্কিন নিষেধাজ্ঞার ঝুঁকিতে পড়ে। অর্থাৎ কোনো দেশ যদি ইউরো, ইউয়ান বা অন্য মুদ্রায় ইরানের তেলের দাম পরিশোধ করত, তবুও সেই অর্থ ইরানে পাঠাতে গিয়ে ব্যাংকগুলো সমস্যায় পড়তে পারত। আন্তর্জাতিক লেনদেনের বড় অংশ এমন ব্যাংকিং নেটওয়ার্কের মাধ্যমে যায় যেখানে মার্কিন আর্থিক ব্যবস্থার প্রভাব রয়েছে। ডলার ছাড়াও লেনদেন করা সম্ভব, কিন্তু অনেক ব্যাংক ঝুঁকি এড়াতে ইরানের সঙ্গে কাজ করতে চাইত না। বিকল্প মুদ্রা থাকলেও ব্যবহার সীমিত। যেমন চীনের ইউয়ান, ইউরো, রুপি বা অন্যান্য মুদ্রায় কিছু লেনদেন হয়েছে, কিন্তু সমস্যা হলো সেই অর্থ কোথায় রাখা হবে, কিভাবে অন্য দেশে ব্যবহার হবে, ব্যাংকগুলো তা ব্যবহার করবে কিনা, তা আবার অন্য মুদ্রায় বদলানো যাবে কিনা। তাই ডলার ছাড়া ব্যবসা অসম্ভব ছিল না, বরং ইরানের ক্ষেত্রে সমস্যা ছিল ডলার নয়, বৈশ্বিক আর্থিক অবকাঠামো এবং নিষেধাজ্ঞার কারণে সেই অর্থ নিরাপদে সরানো ও ব্যবহার করা। এখন অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে নগদ অর্থ দিয়ে কি ব্যবসা করা যেত না? আসলে এত বড় অঙ্ক নগদে ব্যবহার করা সম্ভব নয়। তেল ও গ্যাসের বিলিয়ন ডলারের লেনদেন ব্যাগ ভর্তি ডলার দিয়ে করা বাস্তবসম্মত নয়। আন্তর্জাতিক বাণিজ্য ব্যাংকিংয়ের মাধ্যমে হয়। হাজার কোটি ডলার নগদ অর্থ রাখার জন্য নিরাপদ ব্যবস্থা, পরিবহন, বীমা সবই বড় সমস্যা। আর বাণিজ্যিক অংশীদাররা নগদ দিতে চায় না। কোম্পানি ও সরকার সাধারণত ব্যাংক ট্রান্সফার চায়, কারণ নগদ লেনদেন ঝুঁকিপূর্ণ, ট্র্যাক করা কঠিন, আইনগত জটিলতা তৈরি করে। আর ইরানকে শুধু টাকা পাওয়া নয়, সেটা দিয়ে আমদানি, জ্বালানি, শিল্পপণ্য ইত্যাদি কিনতে হয়। আর এসবই হয় ব্যাংকিং সিস্টেমের মাধ্যমে। এখন প্রশ্ন হলো, আসলেই কি ইরান এসব অর্থ ফেরত পাবে? যুক্তরাষ্ট্রের সাথে যদি ইরানের সত্যিকার অর্থে কোনো চুক্তি হয়, তাহলে কিছু অর্থ সে ফেরত পাবে। সত্যিকার অর্থে চুক্তির কথা কেন বললাম? কারণ সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে যে চুক্তির কথা বলা হচ্ছে, সেটি স্বাক্ষরিত হওয়ার আগেই আমি বলেছিলাম যে তাদের মধ্যে আসলে প্রকৃতপক্ষে সমঝোতা হওয়া সম্ভব নয়। কেন সম্ভব নয় সেটি আলাদা একটি ভিডিওতে বর্ণনা করেছি, সেটি দেখে নিন। তো মধ্যপ্রাচ্যের ইসরায়েল ফিলিস্তিন সংকট সহ বিভিন্ন বিষয় নিয়ে এবং সারা বিশ্বের রাজনৈতিক বিষয় নিয়ে ভিডিও আছে আমার ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে, সেগুলো দেখুন। আর দ্য ম্যাপ নামে আমার আরেকটি চ্যানেল রয়েছে, সেখানে প্রতিটি দেশের বিস্তারিত তথ্য আলোচনা করা হয়, সেটি ঘুরে আসার অনুরোধ রইল। ধন্যবাদ।